আমাকে উল্টো দেখতে লাগছে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি দেবাশিস গুরকায়স্থ একবার স্বাগত জানাই তোমাদেরকে আজকের এই ক্লাসটিতে। আজকের ক্লাসে আলোচনার বিষয়টির মধ্যে তোমাদেরকে বলতে হবে না, তোমরা প্রথম আমার এই বাগ্নির আজকে সকালবেলার কর্মকাণ্ড থেকে তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসের বিষয়বস্তু কি হতে যাচ্ছে। আজকের ক্লাসের বিষয়বস্তুটি হচ্ছে দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের গোলাকার দর্পণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবিম্ব যে সৃষ্টি হয় সেই প্রতিবিম্ব বিষয়গুলি নিয়ে আলোচনা। হঠাৎ থেকে আজকে সকালবেলা আমার বাগ্নি একটি গামলা নিয়ে উঠানে দাঁড়িয়ে পড়েছে এবং একটা গামলাটির একবার ভিতর দিকে মুখ দেখছিল এবং বাইরের দিকে মুখ দেখছিল। প্রশ্ন হঠাৎ ওর মনে এই জিনিসটা জাগলো কি করে, গামলা নিয়ে দাঁড়িয়ে পড়লো কেন? কারণ যেহেতু আমাদের এই যে বাড়ি যেটা আছে সেটা হচ্ছে একটা খুব সম্ভব বেশিরভাগ ক্ষেত্রে পড়াশোনা নিয়ে আড্ডা বেশি হয়। কোনো ক্ষেত্রে বোধহয় গল্পের সময় গল্প করতে বোধহয় শুনেছে সে যে এই ধরনের গামলার ভিতর দিকে দেখলে উল্টো করে মুখ দেখা যায়, বাইরের দিক থেকে দেখলে উল্টো আবার সোজা মুখ দেখা যায়, আকারে ছোটো দেখা যায়। এবং সেই জিনিসটা বোধহয় পরীক্ষা করার জন্য গামলা নিয়ে আজকে উঠানে দাঁড়িয়ে পড়েছিল এবং ভিতর দিক দিয়ে যেসব মুখ দেখছিল তখন ওকে উল্টা দেখাচ্ছিল এবং আমার বারবার আমাকে প্রশ্ন করছিল যে ভিতর দিক দিয়ে যেসব মুখ দেখলাম আমি, আমাকে এই উল্টো দেখালো কেন? এবং বাইরের দিক থেকে যে সময় গামলাটির মুখ দেখছিল তখন সোজা দেখাচ্ছিল কিন্তু আকারে ছোটো দেখাচ্ছিল। তখন ওর মনে একটি প্রশ্ন যাচ্ছিল যে এই বাইরের দিক থেকে যে সময় দেখলাম তখন এই পার্থক্যটা কেন? ভিতর দিকে একরকম প্রতিবিম্ব মানে চেহারাটা একরকম হয়, বাইরের দিকে আরেক রকম হয়। তখন যেহেতু ও ক্লাস 3-তে পড়ে ওর মতো করে ওকে বুঝিয়ে দিয়েছি, কিন্তু যেহেতু তোমরা দশম শ্রেণীর ছাত্রছাত্রী এবং তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত গোলাকার দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বের কীভাবে সৃষ্টি হয়, যেহেতু গোলাকার দর্পণ তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত দুই প্রকারের, একটি হলো অবতল দর্পণ, অন্যটি হচ্ছে উত্তল দর্পণ। আমরা অবতল দর্পণ কি, উত্তল দর্পণ কি, অবতল এবং উত্তল দর্পণের বিভিন্ন প্যারামিটার নিয়ে আমরা গতকালকের ক্লাসে আমরা আলোচনা করেছি। তাই আজকে এই যে অবতল দর্পণের ক্ষেত্রে কীভাবে বিভিন্ন ধরনের প্রতিবিম্বের সৃষ্টি হয়, উত্তল দর্পণের ক্ষেত্রে কীভাবে প্রতিবিম্বের সৃষ্টি হয়, আজকের ক্লাসের আলোচনার মুখ্য বিষয়। কিন্তু ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে আমি আর একবার বলছি, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তোমরা একটা কাজ করবে, যেসব ভিডিওটি চলবে, ক্লাসটি চলবে, তখন নিচের দিকে সাবস্ক্রাইব লেখা লাল রঙের একটি বোতাম তোমরা দেখতে পাবে। তোমরা এই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবে, করার সঙ্গে সঙ্গে একটি ঘন্টা তোমাদের সামনে আসবে, সেই ঘন্টাটি আবার সঙ্গে প্রেস করে নেবে। তার অর্থটি হলো আমি যে সময় কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা ইউটিউবে পেয়ে যাবে। তখন এই যে ক্লাসের যে কন্টিনিউটি সেটা থাকবে, কোনো গ্যাপ ধরবে না আর কি ক্লাসের। সেই জন্য তোমাদেরকে বলছি সঙ্গে সঙ্গে ক্লাসটি চলাকালীন সময়ে সাবস্ক্রাইব করে নেবে এবং ঘন্টাটি প্রেস করে নেবে সঙ্গে সঙ্গে, তখন আর কোনো অসুবিধা হবে না এবং আশা করি ঘরে বসেই অনেক সমস্যার সমাধান তোমাদের হয়ে যাবে। তাই আমি শুরু করতে যাচ্ছি আজকের এই যে আমার যে বাগ্নির যে মনের প্রশ্ন, সেই প্রশ্নগুলির সমস্যার সমাধান। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আজকে শুরু করতে যাচ্ছি। আজকের যে আলোচনার মুখ্য বিষয় হচ্ছে গোলাকার দর্পণের ক্ষেত্রে কিভাবে প্রতিবিম্বের সৃষ্টি হয় একটি বস্তুর, সেই বিভিন্ন ক্ষেত্রে প্রতিবিম্ব কী ধরনের হতে পারে, কেন হতে পারে, সেই বিষয়গুলি নিয়ে আজকের আলোচনা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেহেতু পরীক্ষাতে এই যে টপিক, সেই টপিকের প্রতিবিম্বের গঠনের উপর একটি প্রশ্ন কিন্তু থাকে বা ওইটার রিলেটেড অঙ্ক কিন্তু পরীক্ষাতে থাকে। 3 মার্কের একটি প্রশ্ন কিন্তু কভার করবেই আজকের আলোচনা থেকে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকো, ঠিক আছে? প্রথমে আমরা যেটা শুরু করতে যাচ্ছি, গোলাকার দর্পণ আমরা বলেছিলাম দুই প্রকারের, একটি হচ্ছে অবতল দর্পণ এবং অন্যটি হচ্ছে উত্তল দর্পণ। এখন প্রথম যে প্রশ্ন যেটা তোমাদেরকে বলা হয় সেটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান অসীমে হলে প্রতিবিম্বের অবস্থান রশ্মিচিত্রের সাহায্যে নির্ণয় করো। রশ্মিচিত্রের সাহায্যে নির্ণয় করো। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি কিন্তু প্রশ্ন বোর্ডে লিখে নিয়েছি। প্রশ্নটা হচ্ছে এরকম যে প্রথম রশ্মিচিত্র আর কি অবতল দর্পণের ক্ষেত্রে, লক্ষ্যবস্তুর অবস্থান অসীমে হলে প্রতিবিম্বের অবস্থান রশ্মিচিত্রের সাহায্যে নির্ণয় করো। তাহলে প্রথমে মনে রাখতে হবে যে প্রথম প্রশ্নটাই তোমাদেরকে বলেছে যে লক্ষ্যবস্তুর অবস্থান অসীমে হলো। এখন এই আলোচনাটি রশ্মিচিত্রটি আঁকার পূর্বে তোমরা একটা জিনিস খেয়াল করবে, হঠাৎ দুপুরবেলা
রৌদ্রোজ্জ্বল দুপুরবেলা আমি বলছি, তখন হঠাৎ যদি কাহারে যদি পুকুরে যাওয়ার পরে তোমরা দেখবে যে সূর্যের যদি দেখা যাচ্ছে সেটি আকারে অনেক ছোট দেখাচ্ছে। জলের মধ্যে আমরা নিচের দিকে তাকালে দেখবো আমরা সূর্যকে দেখা যাচ্ছে ঠিক আছে, কিন্তু অনেক ছোট দেখাচ্ছে। একটি একটি গামলার মধ্যে কিছু জল নাও, রৌদ্রোজ্জ্বল দুপুরের কথা আমি বলছি, যেসব সূর্য ঠিক মাথার উপরে থাকবে এবং সূর্যের আলোর রশ্মিকে ডাইরেক্ট এই গামলার মধ্যে এসে পড়তে দাও, তখন সূর্যকে দেখা যাবে ঠিক আছে, সূর্যের প্রতিবিম্ব সৃষ্টি হবে, দেখবে সূর্যকে অনেক ছোট দেখাচ্ছে। এবং ওইটার সঙ্গে প্রায় মিলিত আমরা একটি রশ্মিচিত্র আঁকতে যাচ্ছি। এখন প্রশ্নটা হচ্ছে যে অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান অসীমে হলে প্রতিবিম্বের অবস্থান রশ্মিচিত্রের সাহায্যে নির্ণয় করো। হলো প্রশ্নটা নিশ্চয়ই তোমাদের উঠানো হয়েছে। যারা উঠাতে পারো না তারা ভিডিওটি পজ করে তোমরা উঠাতে পারো, ঠিক আছে। এখন আমরা দেখে নেব কিভাবে আমরা অবতল দর্পণটি আমরা আঁকি। আমরা প্রথমে স্কেল নেবে নিয়ে এখানে একটা কাজ করো, সুবিধা অনুযায়ী চিত্রটা সুন্দর হয় আর কি। 6 সেন্টিমিটার একটা দৈর্ঘ্য নাও, রেখাখণ্ড নাও, 6 সেন্টিমিটারের একটি রেখাখণ্ড নিয়ে একটা কাজ করো। এখানে তার 6 সেন্টিমিটার অর্ধেক হচ্ছে কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। তাহলে এখানে চিহ্নিত করো সি, এখানে চিহ্নিত করো পি এবং মধ্যখানে চিহ্নিত করো এফ। মনে রাখবে আমি যতটি চিত্র আঁকবো সেটি আমি 6 সেন্টিমিটার বাস ব্যাসার্ধ ধরেই কিন্তু আমি আঁকবো। তোমরা সেটা 10 সেন্টিমিটার নিতে পারো, 4 সেন্টিমিটার নিতে পারো, 5 সেন্টিমিটার নিতে পারো, তোমাদের নিজের সুবিধা। কারণ ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, সবার স্বাধীনতা আছে। কিন্তু হলো সেটা আমি বলবো না যে 6 সেন্টিমিটার ধরেই কিন্তু আঁকতে হবে, সেটা আমি বলবো না। আমি আর প্রেফার করবো 6 সেন্টিমিটার, সেটা 10 সেন্টিমিটার তোমরা নিতে পারো। এখন একটা কাজ করো, কম্পাসটা নিয়ে বসাও সিতে এবং কাঠ পেন্সিল নিয়ে বসাও পিতে। এরকম আমার সঙ্গে সঙ্গে আঁকবে, তোমার সুবিধা হবে। কম্পাসটি নিয়ে বসাও সিতে, কাঠ পেন্সিলটি নিয়ে বসাও পিতে, এবং পিতে বসালে তো বসিয়ে এরকম করে একটা চাপ আঁকো। চাপ একে বাড়িতে পেস্ট করে দাও, কাঠ পেন্সিলের এরকম ডটেড লাইন দাও। আমরা একটি দর্পণ পেয়ে গেলাম এবং সেই দর্পণটির নাম হচ্ছে অবতল দর্পণ। সংজ্ঞাটি এরকম ছিল যে গোলাকার দর্পণের প্রতিফলক তলের বক্রতা অন্তর্মুখী সেই ধরনের গোলাকার দর্পণকে অবতল দর্পণ বলে। যেহেতু আমরা বাইরের দিক পেস্ট করেছি, এখন প্রতিফলক তল হিসাবে ভিতর দিক কাজ করছে, সেই জন্য দর্পণটির নাম হচ্ছে অবতল দর্পণ। ইংরাজিতে এটিকে বলে কনকেভ মিরর। কেভ শব্দটা আমরা বলেছিলাম গুহা গত দিনের ক্লাসে। যারা গত দিনের ক্লাস আমার দেখো নাই, আমার যে ডেসক্রিপশন বক্স যেটি আছে সেই ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে আমার পূর্ববর্তী ক্লাসটি তোমরা দেখতে পারো। এই ডেসক্রিপশন ব্লকটি তোমরা পাবে কোন ছাত্রছাত্রী। আমার ডেসক্রিপশন ব্লকটি তোমরা যে সময় ভিডিও চলাকালীন সময় তার ভিডিওর রাইট সাইডে দেখবে একটা ত্রিভুজ আকারের একটি ছবি দেওয়া আছে, ত্রিভুজ। সেই ত্রিভুজটি প্রেস করলেই কিন্তু সম্পূর্ণ ডেসক্রিপশন তোমরা পেয়ে যাবে এবং সেই ডেসক্রিপশনে গিয়েই তোমরা পাবে লিঙ্ক দেওয়া আছে সে প্রথম ক্লাসে, সেটি তোমরা দেখতে পারো প্রথম ক্লাস এই চ্যাপ্টারের। তাহলে আমরা আঁকলাম অবতল দর্পণ, আমাদের আঁকা হয়ে গেল। বলেছি 6 সেন্টিমিটার দৈর্ঘ্য নিলাম আমরা, নিয়ে তার অর্ধেকে আমরা একটা বিন্দু চিহ্নিত করলাম এবং সেটি হবে এফ। এখানে নিলাম আমরা সি এবং এখানে নিলাম পি। অনেক সহজ, কিন্তু আমরা 6টি চিত্রই কিন্তু আমি এ ধরনের ঠিক 6 সেন্টিমিটার ধরে আমরা আঁকবো। কম্পাসটি আমরা বসালাম সিতে, কাঠ পেন্সিলটি বসালাম আমরা পিতে। কম্পাস এবং কাঠ পেন্সিল হলো ব্যাসার্ধ নিলাম আমরা 6 সেন্টিমিটার, নিয়ে আমরা একটা চাপ আঁকলাম। চাপ বৃত্তের যে কোনো একটি অংশকে কি বলে? চাপ বলে। আমরা যদি সম্পূর্ণটা আঁকতাম তাহলে আমরা একটা বৃত্ত পেতাম। বৃত্তের সম্পূর্ণ বৃত্তটি নেই, বৃত্তের একটি অংশ নিয়েছি যার ব্যাসার্ধ কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। তাহলে ওইটা হবে একটি চাপ। এখন যেহেতু বলেছে লক্ষ্যবস্তুর অবস্থান অসীমে, তো অসীম থেকে যেমন যতগুলি রশ্মি এসে পড়ে সবটি কিন্তু সমান্তরাল রশ্মি এসে আপতিত হয়, সেটা তোমরা মনে রাখবে। যেহেতু লক্ষ্যবস্তুর অবস্থান বলেছে অসীম, মানে ইউ ইজ ইকুয়াল টু ইনফিনিটি, এবং অসীম থেকে যতগুলি রশ্মি আপতিত হয় সবটি হচ্ছে সমান্তরাল রশ্মি। প্রথম রশ্মি আমরা নিলাম সমান্তরাল রশ্মি, এবং সূত্রানুযায়ী যে আলোক রশ্মির নিয়ম যেগুলি হচ্ছে, যে প্রথম নিয়মটি কি, যে কোনো একটি দর্পণে যে প্রধান অক্ষের সমান্তরালভাবে যদি কোনো রশ্মি এসে আপতিত হয়, কোনো একটি গোলাকার দর্পণে প্রধান অক্ষের সমান্তরালভাবে যদি কোনো একটা রশ্মি আপতিত হয়, প্রতিফলনের পর সেটি ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয়। আবার বলছি, গোলাকার দর্পণের ক্ষেত্রে যেহেতু অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালভাবে যদি কোনো একটা রশ্মি আপতিত হয়,
প্রতিফলনের পর সেটি মুখ্য ফোকাস বিন্দুতে মিলিত হয় বা ফোকাস বিন্দু দিয়ে কি করে গমন করে। তাহলে আমরা আর একটা রশ্মি আনছি যেটি এসেছে প্রধান অক্ষের সমান্তরালভাবে, এবং প্রধান অক্ষের সমান্তরালভাবে যেহেতু এসেছে সেটিও প্রতিফলনের পর ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হবে। ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হবে। একটা রশ্মি ওইদিকে চলে যাবে, একটা রশ্মি ওইদিকে চলে যাবে, আমরা এগুলি দেখাচ্ছি না। যেহেতু এই উভয় প্রতিফলিত রশ্মি কোন বিন্দুতে এসে মিলিত হয়েছে, এফ বিন্দুতে এসে মিলিত হয়েছে, তাহলে এই যে বস্তু যেটা অসীমে আছে, যে বস্তু যেটি, সেটির প্রতিবিম্বটি হবে এফ বিন্দুতে। প্রতিবিম্বটি হবে এফ বিন্দুতে। আমি আবার বলছি যেহেতু এই যে সম্পূর্ণ যে আপতিত রশ্মিগুলি প্রতিফলনের পর সত্যি কোন বিন্দুতে এসে ছেদ করেছে, প্রতিফলিত রশ্মিগুলি এফ বিন্দুতে এসে ছেদ করেছে, তাহলে এই যে বস্তু যেটি অসীমে আছে, অনেক দূরে আছে, সেটির প্রতিবিম্বটি হবে মুখ্য ফোকাস বিন্দুতে। তাহলে আমরা প্রথম প্রতিবিম্বটি আমরা পেয়ে গেলাম। কি পেলাম? যদি অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান যদি অসীমে হয়, তাহলে প্রতিবিম্বের অবস্থানটি হবে মুখ্য ফোকাসে। যেহেতু প্রতিফলিত রশ্মিগুলি সত্যি এই বিন্দুতে কি করেছে, ছেদ করেছে, এ ধরনের প্রতিবিম্বকে বলে সহজ প্রতিবিম্ব। মনে রাখবে, আলোক রশ্মি প্রতিফলনের পর প্রকৃত ছেদের ফলে যে প্রতিবিম্বের সৃষ্টি হয়, এই ধরনের প্রতিবিম্বকে বলে সহজ প্রতিবিম্ব। সংজ্ঞাটা হচ্ছে, আবার বলছি, আলোক রশ্মি প্রতিফলনের পর প্রকৃত ছেদের ফলে যে প্রতিবিম্বের সৃষ্টি হয়, এই ধরনের প্রতিবিম্বকে বলে সৎ প্রতিবিম্ব। এখন আমরা সৎ প্রতিবিম্ব চিনব কিভাবে? এক নম্বর পয়েন্ট হলো, সৎ প্রতিবিম্ব সবসময় কি হয়? উল্টো হয়। সৎ প্রতিবিম্ব সবসময় হয় উল্টো হয়। আবার বলছি, সৎ প্রতিবিম্ব সবসময় উল্টো হয় এবং সৎ প্রতিবিম্বকে পর্দায় ধরা যায়। এর অর্থ হচ্ছে, এখানে যদি আমরা একটা পর্দা রাখতে পারি, সেই পর্দাতে এখানে যদি সূর্য থাকে, সূর্যের একটি প্রতিবিম্ব সৃষ্টি হবে এই জায়গার মধ্যে একটি প্রতিবিম্ব সৃষ্টি হবে। কার? সূর্যের। তাহলে আমরা পেয়ে গেলাম। লিখতে পারবো আমরা, কি লিখবো? এক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান, লক্ষ্যবস্তুর অবস্থান অসীমে। লক্ষ্যবস্তুর অবস্থান অসীমে মানে এই যে দূরত্বকে আমরা ইনফিনিটি চিহ্ন দ্বারা চিহ্নিত করবো। ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, অসীম। দেখো, প্রতিবিম্বের অবস্থান মুখ্য ফোকাসে হলো। এখন যেহেতু প্রতিফলিত রশ্মিগুলি সত্যি এই বিন্দুতে এসে ছেদ করেছে, তাহলে বলবো আমরা প্রতিবিম্বটি সৎ। কি বলবো? প্রতিবিম্বটি সৎ। এবং যেহেতু এই চিত্রটিতে বোঝা যাচ্ছে না, পরবর্তী চিত্রটিকে আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে সৎ প্রতিবিম্ব সবসময় কি হয়? উল্টো হয়। সৎ উল্টো। এবং যেহেতু এত বড় জায়গা থেকে রশ্মি এসে পড়ছে, প্রতিবিম্বটি লক্ষ্যবস্তুটি আকারে অনেক বড় এবং প্রতিবিম্বটি একেবারে ক্ষুদ্র। এই জায়গায় প্রতিবিম্বের কি হয়েছে? সৃষ্টি হয়েছে। সৎ উল্টো, প্রতিবিম্বটি সৎ উল্টো এবং ক্ষুদ্র এবং আকারে বস্তুর আকার থেকে অনেক ছোট বা ক্ষুদ্র বলতে পারবো। এবং ক্ষুদ্র খুবই ছোট। ক্ষুদ্র প্রতিবিম্ব সৎ উল্টো এবং ক্ষুদ্র। এবং যেহেতু বলেছে প্রতিবিম্বের অবস্থান মুখ্য ফোকাসে, এক্ষেত্রে আমরা কি বলতে পারবো? বি ইজ ইকুয়াল টু এফ। মানে পিক থেকে এই জায়গায় প্রতিবিম্বের সৃষ্টি হয়েছে। পিক থেকে যে এফ এর যে দূরত্ব, সেই দূরত্বটি হচ্ছে ফোকাস দূরত্ব। আমি আবার বলছি, পিক থেকে এফ এর যে দূরত্ব, সেই দূরত্বটি হচ্ছে ফোকাস দূরত্ব। সেটিকে আমরা চিহ্নিত করি ছোট হাতের এফ দিয়ে, ছোট হরফের এফ দিয়ে। আমি আবার বলছি, গতকালকে ক্লাসটিতে আলোচনা করেছি, যারা গতকাল ক্লাস দেখতে পারো নাই, আমার এই ডেসক্রিপশন ব্লকে গিয়ে লিঙ্কে দেওয়া আছে, সেটি গিয়ে তোমরা দেখতে পাবে। ডেসক্রিপশন ব্লকটি তোমরা পাবে। ভিডিও চলাকালীন সময় একটা ত্রিভুজাকারের একটি চিহ্ন দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। সেই ত্রিভুজাকারের তোমাদের এই ভিডিওটির ডান দিকে ওইটাতে প্রেস করলে এই ডেসক্রিপশন ব্লকে লিঙ্ক পাবে, সেটি গিয়ে আমার পূর্ববর্তী ক্লাসটি তোমরা দেখতে পাবে। হলো, এখন প্রতিবিম্বের অবস্থান মুখ্য ফোকাসে, প্রতিবিম্বটি সৎ উল্টো এবং ক্ষুদ্র। এখন আমরা আসি, বলেছিলাম যে মধ্যাহ্নবেলা
ভর দুপুরে খুবই গরম দুপুরে মধ্যাহ্নবেলা যদি আমরা পুকুরে যাই সূর্যকে আমরা দেখতে পারি জলের মধ্যে একটা প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে এবং সূর্যের যে প্রতিবিম্ব সেটি অনেক ক্ষুদ্র প্রতিবিম্বের সৃষ্টি হয়েছে। তার অর্থটাই হচ্ছে আমরা যে সম্পূর্ণ পুকুরটাকে আমরা একটা অবতল দর্পণ হিসাবে আমরা ধরতে পারি, এরকম একটা অবতল দর্পণ হিসাবে ধরতে পারি। এবং সূর্য থেকে রশ্মি যেগুলি এসে পড়ছে সেগুলি সমান্তরাল রশ্মি এসে পড়ছে এবং সমান্তরাল রশ্মি এসে পতিত হয়ে যে প্রতিফলিত হয়, এই ধরো আমরা যদি ধরি সেটা একটা অবতল দর্পণ, সেটা মুখ্য ফোকাসে প্রতিবিম্বের সৃষ্টি হচ্ছে এবং ফোকাসের নিকটে সেই চিহ্ন আকারে ক্ষুদ্র প্রতিবিম্বের সৃষ্টি হচ্ছে। আবার আরেকটি কথা আমি বলেছিলাম যে তোমরা একটা গামলার মধ্যে যে জল রাখো হলো এবং সেটার মধ্যেও যে সূর্যের রশ্মি এসে পড়তে দাও, সেটাতে তোমরা দেখতে পারো সূর্যের প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে, দেখতে পারো, এবং সেটাও কী হবে, আকারে ছোট হবে। একই ব্যাপার, সেটা কী ধরনের দর্পণ হিসেবে কাজ করছে, অবতল দর্পণ হিসাবে কাজ করছে। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি পরবর্তী রশ্মি হলো। তো প্রশ্নটা আমরা তোমরা নিশ্চয়ই লিখতে পেরেছ। প্রশ্নটা হচ্ছে যে অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান অসীম এবং বাস কেন্দ্রের মধ্যে হলে প্রতিবিম্বের অবস্থান রশ্মিচিত্রের সাহায্যে নির্ণয় করো, প্রতিবিম্বের প্রকৃতিটি লিখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সম্পূর্ণ চ্যাপ্টারের জন্য, তাই খেয়াল করে আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। আশা করি তোমার প্রশ্নটা উঠাতে পেরেছ। আবার আমি প্রেফার করবো কত সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তোমরা যদি মনে করো 6 সেন্টিমিটার নয়, 7 সেন্টিমিটার নাও, 8 সেন্টিমিটার নাও, ভালোই হবে। কারণ এখানে লিখবো আমরা সি, এখানে লিখবো আমরা পি বা পোল, আর ঠিক সি এবং পি এর মধ্যে আমরা নেব এফ। কম্পাস টেবিল বসাবো সিতে, কাটলেন্স টেবিল বসাবো আমরা পিতে, সি এবং পিতে বসি আমরা এরকম একটি চাপ আমরা আঁকবো, একে ওইদিকে আমরা পেস্ট করে দেবো। তাহলে আমরা যে দর্পণটি পেয়ে গেলাম গোলাকার দর্পণ, সেই গোলাকার দর্পণটির নাম হচ্ছে অবতল দর্পণ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা ওইটি হচ্ছে বাস ব্যাসার্ধ। বাস ব্যাসার্ধগামী সি এবং পিগামী যে অক্ষ সেটাকে বলবো আমরা প্রধান অক্ষ। তাহলে আমরা একটা প্রধান অক্ষ আমরা এখানে নিলাম। প্রধান অক্ষটি সি বিন্দু এবং পি বিন্দু দিয়ে অতিক্রম করেছে হলো। প্রধান অক্ষটি সি এবং পি বিন্দু দিয়ে। এখন যে প্রশ্ন যেটি বলেছি সেই প্রশ্ন বলেছে যে লক্ষ্যবস্তুর অবস্থান বাস কেন্দ্র এবং অসীমের মধ্যে। এই হলো বাস কেন্দ্র আর এই হলো অসীম। তাহলে আমরা এই বাস কেন্দ্র এবং অসীমের মধ্যে এই 2 সেন্টিমিটার আকারের একটি লক্ষ্যবস্তু আমরা নিলাম। কারণ লক্ষ্যবস্তু ধরা যায়, প্রধান অক্ষের একটি লক্ষ্যবস্তু ধরবো। তোমরা একটা কাজ করবে, একটা টেকনিক এখানে প্রয়োগ করবে। স্কেল নিয়ে ঠিক এখানে 2 সেন্টিমিটার একটা বিন্দু দাও, 2 সেন্টিমিটার একটা বিন্দু দাও হলো, 2 সেন্টিমিটার একটা বিন্দু দাও। আর এখানে কোনো একটা জায়গায় তোমরা 2 সেন্টিমিটার একটা বিন্দু দিয়ে রাখো। আবার বলছি, লক্ষ্যবস্তু যেটা নেব সেটা 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার আকারে তোমরা নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি ধরবো 2 সেন্টিমিটার। স্কেল এখানে বসিয়ে 2 সেন্টিমিটার এখানে একটা বিন্দু দাও বা একটা লক্ষ্যবস্তু তোমরা টানো, এটা হবে 2 সেন্টিমিটার। আসলে তোমার স্কেল তো সবাই তো পারো, ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা। এবং এখানে যেহেতু 2 সেন্টিমিটার নিয়েছো, এখানে কোনো টান দেবে না, এখানে ঠিক 2 সেন্টিমিটার একটা বিন্দু দিয়ে রাখো। কারণ প্রথম রশ্মি যেটা নির্গত হবে সেটি হচ্ছে লক্ষ্যবস্তু। আমরা এখান থেকে রশ্মিগুলি নির্গত করবো, এই জায়গার থেকে, বস্তুর প্রান্ত বিন্দু থেকে। প্রথম রশ্মিটা আসে প্রধান অক্ষের সমান্তরাল হবে। এই যে আমরা এখানে 2 সেন্টিমিটারের বিন্দু দিয়েছিলাম না, তাহলে ওই 2 সেন্টিমিটারের বিন্দুটা দিয়েছিলাম সেই দিকে আমরা আঁকবো। সেটি আসলে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে প্রথম রশ্মি এসে আপতিত হলো হলো প্রধান অক্ষের সমান্তরাল ভাবে এই জায়গার থেকে। এবং আমরা সবাই অবগত যে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যদি কোনো রশ্মি এসে আপতিত হয় গোলাকার দর্পণের ক্ষেত্রে, যে বিশেষ করে অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিফলনের উপর সেটি ফোকাস বিন্দু দিয়ে কি করে গমন করে, ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয় হলো। আসলো প্রধান অক্ষের সমান্তরাল ভাবে প্রতিফলিত হলো ফোকাস বিন্দুর মধ্য দিয়ে, এফ বিন্দুর মধ্য দিয়ে। তাহলে মনে রাখবে তোমরা, গোলাকার দর্পণের ক্ষেত্রে, বিশেষ করে অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যদি কোনো রশ্মি এসে আপতিত হয় দর্পণের মধ্যে, প্রতিফলনের পর সেটি ফোকাস বিন্দু দিয়ে কি হয়, প্রতিফলিত হয়। 1 নম্বর। 2 নম্বর রশ্মি যেটা আমরা এখান থেকে আনবো সেটি হচ্ছে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে, ফোকাস বিন্দুর মধ্য দিয়ে। ছাত্রছাত্রীরা, ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যে রশ্মিটা এসে আপতিত হয় দর্পণের মধ্যে, প্রতিফলনের পর সেটি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে প্রতিফলিত হয়। খেয়াল করবে। হলো রিভার্স আর
এটা ফোকাস বিন্দুর মধ্য দিয়ে এসেছে, গেল কিভাবে প্রধান অক্ষের সমান্তরালভাবে। প্রধান অক্ষের সমান্তরালভাবে এসেছে, গেল কোন দিকে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে। উল্টা উল্টি কিন্তু হলো, প্রধান অক্ষের সমান্তরালভাবে এসেছে, গেল ফোকাস বিন্দুর মধ্য দিয়ে। ফোকাস বিন্দুর মধ্য দিয়ে আসলো, গেল প্রধান অক্ষের সমান্তরালভাবে। এখন বলো কি ব্যাপার হলো দেখো তো। এই যে প্রতিফলিত রশ্মি দুইটি, একটি হলো এই হচ্ছে একটি প্রতিফলিত রশ্মি, এই হচ্ছে আরেকটি প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি যদি সত্যি সত্যি এই বিন্দুতে কি করেছে, ছেদ করেছে, তাহলে এই জায়গার প্রতিবিম্বটা হবে এখানে। তাহলে সম্পূর্ণ প্রতিবিম্বটা হবে প্রধান অক্ষের নিচের দিকে। প্রধান অক্ষের নিচের দিকে এই সম্পূর্ণ বস্তুর প্রতিবিম্বটি এই জায়গায় হবে। তার অর্থটি হচ্ছে আমরা যে এখানে একটা চক রাখি হলো, সেই চকটির প্রতিবিম্বটি হবে এই জায়গায়। চকটির প্রতিবিম্বটি হবে এই জায়গায় হলো। এই চকটির প্রতিবিম্বটি হবে এই জায়গায়, এবং এই জায়গার কালার যদি লাল থাকে তাহলে এই জায়গার কালারটি হবে লাল। এখানে কালারটি যদি ব্ল্যাক থাকে এই জায়গার কালারটি হবে ব্ল্যাক। এই জায়গাটা দেখতে ঠিক যেরকম ছিল সেই রকমই হবে। যেহেতু প্রতিফলিত রশ্মিগুলি সত্যি সত্যি ছেদ করেছে, তাহলে সেটি হবে সৎ প্রতিবিম্ব। এবং যেহেতু লক্ষ্যবস্তু ছিল প্রধান অক্ষের উপরের দিকে, প্রতিবিম্বটি হয়েছে প্রধান অক্ষের নিচের দিকে, প্রতিবিম্বটি হবে উল্টো প্রতিবিম্ব। আমরা বলেছি প্রথম রশ্মি চিত্রে আমরা বুঝতে পারি নাই, কারণ একটা বিন্দু থেকে মিলিত হয়েছিল, কিন্তু এই ক্ষেত্রে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে প্রতিবিম্বটি হচ্ছে উল্টো প্রতিবিম্ব। তাহলে আমরা কি পেলাম, যে সৎ প্রতিবিম্ব সবসময় কি হয়, উল্টো হয়। তাহলে আমরা লিখে নিই কি কি আমরা পেয়েছি। দেখো এক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান বাজ কেন্দ্র এবং অসীমে আমরা ইউ ইজিক্যাল টু বাজ কেন্দ্র এবং অসীমে, তাহলে ইউর মান এই পি থেকে সি পর্যন্ত যে দূরত্ব সেটিকে বলবো আমরা বাজ ব্যাসার্ধ। কিন্তু লক্ষ্যবস্তুর দূরত্ব পি থেকে এতটুকু পর্যন্ত লক্ষ্যবস্তুর দূরত্ব, এবং বাজ ব্যাসার্ধ হচ্ছে এতটুকু পি থেকে সি। লক্ষ্যবস্তুর অবস্থান পি থেকে সি যে ডিস্টেন্স তার থেকেও বেশ, মানে ইউ ইজ গ্রেটার দেন আর বা আমরা লিখতে পারবো ইউ ইজ গ্রেটার দেন 2f। ইউ ইজ গ্রেটার দেন 2f কেন? কারণ ওইটা যদি 10 সেন্টিমিটার হয়, এখানে 10 সেন্টিমিটার, এই দূরত্বটা হচ্ছে f, এখানে আবার হবে f কত f হয় 2f, আর এর বদলা আমরা 2f লিখতে পারবো। এক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান বাজ কেন্দ্র এবং অসীমে, প্রতিবিম্বের অবস্থান লিখব, প্রতিবিম্বের অবস্থান কোন জায়গায় বলো তো? প্রতিবিম্বের অবস্থানটা হয়েছে দেখো সি এবং এফ এর মধ্যে, মানে বাজ কেন্দ্র এবং মুখ্য ফোকাস বিন্দুর মধ্যে। এই হলো বাজ কেন্দ্র, এই হলো মুখ্য ফোকাস বিন্দু। অবস্থান বাজ কেন্দ্র এবং মুখ্য ফোকাস বিন্দুর মধ্যে, মুখ্য ফোকাস বিন্দুর মধ্যে, ফোকাস বিন্দুর মধ্যে হলো। তাহলে আমরা কি লিখতে পারবো বলতো? পি থেকে সির যে ডিস্টেন্স সেটি হচ্ছে আর বাস ব্যাসার্ধ, আর পি থেকে এফ এর যে দূরত্ব সেটি হচ্ছে ফোকাস দৈর্ঘ্য ছোট হাতের এফ। কিন্তু ইউটা এতটুকু পর্যন্ত, আমরা লিখতে পারবো ইউর মান আর ইজ গ্রেটার দেন ইউ গ্রেটার দেন এফ, মানে ইউর থেকে কে বড়? আর বড়। ইউর যে লক্ষ্যবস্তুর দূরত্ব থেকে, লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে এতটুকু, এই যে এতটুকু লক্ষ্যবস্তুর দূরত্ব, লক্ষ্যবস্তুর দূরত্বকে কে বেশ? বাস ব্যাসার্ধটি বেশ, সেই জন্য আরটা হচ্ছে বড়, ইউর থেকে বড়। কিন্তু এতটুকু জায়গা হচ্ছে এফ আর এতটুকু জায়গা হচ্ছে ইউ, তো ইউটা কিন্তু আবার কোনটার থেকে বেশ? এফ থেকে বেশ বড়। লিখবো আর ইজ গ্রেটার দেন ইউ গ্রেটার দেন এফ হলো। লিখবো
পরবর্তীতে আমরা প্রতিবিম্বের প্রকৃতিটি লিখবো। প্রতিবিম্ব লিখবো সৎ। কেন সৎ? কারণ প্রতিফলিত রশ্মিগুলি এই একটা গেল প্রতিফলিত রশ্মিগুলি সত্যি সত্যি এই বিন্দুতে কি করেছে? ছেদ করেছে। দেখো প্রতিবিম্ব সৎ, প্রতিবিম্ব সৎ। আমরা উপরের দিকে চলে যাচ্ছি, তোমার নিচের জায়গা তো নিশ্চয়ই থাকবে, নিচের দিকে তোমরা লিখে যাও। দেখো প্রতিবিম্বটি সৎ, উল্টো। সৎ প্রতিবিম্ব সবসময় কি হয়? উল্টো এবং আকারে বস্তুর আকার থেকে ছোট। দেখো লক্ষ্য বস্তু ছিল এতটুকু, প্রতিবিম্ব হলো এতটুকু। সৎ, উল্টো এবং আকারে লক্ষ্য বস্তুর আকার থেকে ছোট। আকারে লক্ষ্য বস্তুর আকার থেকে ছোট। লক্ষ্য বস্তুর আকার থেকে ছোট। আকার থেকে ছোট। একটা কাজ করতে পারো, এখানে লক্ষ্য বস্তু যদি এবি দাও, প্রতিবিম্বটাকে চিহ্নিত করতে পারো এ ড্যাশ বি ড্যাশ চিহ্নিত করতে পারো। তাহলে আমরা 2 নম্বর চিত্রটা পেয়ে গেলাম। 2 নম্বর চিত্রটা পেলাম যে লক্ষ্যবস্তুর অবস্থান যদি বাস কেন্দ্র এবং অসীমের মধ্যে হয়। 3 নম্বর চিত্র আমরা যেটা আঁকতে যাচ্ছি সেটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি চিত্র। হ্যালো, ছাত্রছাত্রীরা, তাহলে চলে যাচ্ছি আমরা পরবর্তী চিত্রে। প্রশ্নটা হচ্ছে এরকম, 3 নম্বর প্রশ্ন, অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান বাজ কেন্দ্রে হলে প্রতিবিম্বের অবস্থান রশ্মিচিত্রের সাহায্যে নির্ণয় করো। রশ্মিচিত্রের সাহায্যে নির্ণয় করো। ওই হচ্ছে একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন কিন্তু এরকম ওই অবতল দর্পণের ক্ষেত্রে আরেকটি প্রশ্ন দিয়ে থাকে যে অথবা অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর সমান আকারের প্রতিবিম্ব পেতে হলে লক্ষ্যবস্তুর সমান আকারের প্রতিবিম্ব পাওয়ার জন্য সমান আকারের প্রতিবিম্ব m is equal to কি? m is equal to -1 পাওয়ার জন্য একটি রশ্মিচিত্র অঙ্কন করো। একটি রশ্মিচিত্র অঙ্কন করো। এটা অথবা দিয়ে একটা প্রশ্ন থাকতে পারে যে অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর সমান আকারের প্রতিবিম্ব m is equal to -1 পাওয়ার জন্য একটি রশ্মিচিত্র অঙ্কন করো। এখন তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, m হঠাৎ থেকে আবার কোথা থেকে আসে? ম্যাগনিফিকেশন বা এটাকে বলে বিবর্ধন। এবং এই টপিকে আমরা একটু পরে আসছি, যখন আমরা আসবো তখন এই কনসেপ্টটা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে m is equal to কেন -1 হলো। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি না এই চিত্রে। তবে আমি যে সময় চিত্রটা আঁকবো তখন বুঝিয়ে দেবো তোমাদেরকে কেন m is equal to -1 আমরা লিখলাম। ডিটেল আমরা পরিবর্তনের সূত্র আমরা ডিটেল পাবো, একটি টপিক তোমাদের এই চ্যাপ্টারটিতেই আছে কিন্তু আজকেও বুঝিয়ে দেবো আমরা m is equal to কেন দেখিয়ে দেবো কেন -1 হলো। তাহলে আমরা চিত্রটা প্রথমে অবতল দর্পণ নিয়ে আমরা আঁকতে যাচ্ছি। তোমরাও চেষ্টা করো খাতাতে তোমার 6 সেন্টিমিটার বা 7 সেন্টিমিটার বা 8 সেন্টিমিটার নিয়ে আঁকার চেষ্টা করো। প্রশ্নটা হচ্ছে যে অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান বাজ কেন্দ্রে হলে
প্রতিবিম্বের অবস্থান রশ্মিচিত্রের সাহায্যে নির্ণয় করো, অথবা অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর সমান আকারের প্রতিবিম্ব পাওয়ার জন্য একটি রশ্মিচিত্র অঙ্কন করো। হলো, তোমরা আশা করি প্রশ্নটা উঠাতে পেরেছো। ঠিক আগের মতোই আমি নেব কত সেন্টিমিটার, এখানে 6 সেন্টিমিটার নিয়ে এখানে দেবো, আমরা চিন্তা করবো সি, এখানে চিন্তা করবো পি, এবং সি আর পি এর মধ্যে এখানে আমরা চিহ্নিত করবো এফ। হলো, আমি এটা মিটিয়ে নিচ্ছি, আশা করি তোমরা তুলতে পেরেছো। আমরা কম্পাসটা বসালাম আমরা সিতে, এবং কাঠ পেন্সিল পিতে বসিয়ে আমরা একটা চাপ আঁকলাম। বৃত্তের যে কোনো একটি অংশকে চাপ বলে। এখানে যে চাপ যেটি আঁকলাম সেটির ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। হলো, এটা কিন্তু হাতের আঁকা, অনেক সময়। হলো, যেহেতু আমরা বাইরে থেকে পেস্ট করেছি সেই জন্য সেটি হচ্ছে এক ধরনের অবতল দর্পণ। এখন প্রশ্নটা বলেছে যেহেতু প্রশ্নটা বলেছে যে লক্ষ্যবস্তুর অবস্থান বাহ্য কেন্দ্রে, আমরা এখানে একটি 2 সেন্টিমিটার আকারের একটি লক্ষ্যবস্তু স্থাপন করলাম বাহ্য কেন্দ্রে, এবং প্রধান অক্ষ আমরা নির্ণয় করলাম, যেটি সি এবং পি বিন্দু অতিক্রমকারী একটি রেখা, যেটিকে আমরা কি বলি, প্রধান বা অক্ষ, যেটি হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষের উপর, ছাত্রছাত্রীরা, প্রধান অক্ষের উপর সি বিন্দুতে বাহ্য কেন্দ্রে একটি লক্ষ্যবস্তু রাখা হলো। ধরো সেটি কত সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। হলো, এখন প্রধান অক্ষের সমান্তরালভাবে যে রশ্মিটি এসে আয়নার মধ্যে আপতিত হলো, এই সি বিন্দু থেকে একটি লক্ষ্যবস্তু, এটির নাম তোমরা দিয়ে দাও এবি। এ বিন্দু থেকে রশ্মি এসে আপতিত হলো গোলাকার দর্পণের উপর প্রধান অক্ষের সমান্তরালভাবে, এবং প্রধান অক্ষের সমান্তরালভাবে যে রশ্মিটি এসে আপতিত হলো, প্রতিফলনের পর সেটি কোন বিন্দুতে প্রতিফলিত হবে, ফোকাস বিন্দুর মধ্য দিয়ে, যেটা আমরা আগের থেকে আমরা পেয়েছি, আগের রশ্মি চিত্রে আমরা পেয়েছি। এখন আমরা বলছি যে প্রধান অক্ষের সমান্তরালভাবে যে রশ্মিটি আপতিত হয়, প্রতিফলনের পর সেটি মুখ্য ফোকাস বিন্দু দিয়ে গমন করে, বা মুখ্য ফোকাস বিন্দুতে অভিসারী হয়, এই বিন্দুতে সে মিলিত হয়। ঠিক আগেরটা আরেকটি রশ্মি চিত্র আমরা নেব, সেই এই বিন্দু থেকে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে, ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যে রশ্মিটি এসে আপতিত হলো, প্রতিফলনের পর সেটি যাবে প্রধান অক্ষের হলো, ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যে রশ্মিটি এসে আপতিত হয়েছিল, ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে যাবে প্রধান অক্ষের সমান্তরালভাবে। আগের রশ্মিটির সঙ্গে কিন্তু মিল আছে। এখন দেখো তো খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই যে প্রতিফলিত রশ্মি দুইটি, এই হচ্ছে একটি প্রতিফলিত রশ্মি, এই হচ্ছে আরেকটি প্রতিফলিত রশ্মি। এই প্রতিফলিত রশ্মি দুইটি কিন্তু সত্যি সত্যি এই বিন্দুতে এসে ছেদ করেছে, এবং এই বিন্দুটাকে যদি আমরা এখানের সঙ্গে আমরা যুক্ত করি, তাহলে আমরা পাবো যে প্রতিবিম্বটা, লক্ষ্যবস্তুটা ছিল বাস কেন্দ্রে, প্রতিবিম্বটাও হবে বাজ কেন্দ্রে। আরও একটু যদি আমরা এগিয়ে যাই, দেখবো যে লক্ষ্যবস্তুর আকার এবং প্রতিবিম্বের আকারের কি হবে, সমান হবে। যেহেতু ওইটা নাম আমরা দিয়েছি এবি, ওইটা আমরা নাম দিয়ে দেবো এ ড্যাশ বি ড্যাশ। তাহলে আমাদের দুটি প্রশ্ন উত্তর কিন্তু হয়ে গেল। প্রশ্ন উত্তর 2 নম্বর প্রশ্ন যেটা ছিল যে অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর সমান আকারের প্রতিবিম্ব পাওয়ার জন্য একটি রশ্মি চিত্র অঙ্কন করো। তাহলে আমরা দেখলাম যে অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর সমান আকারের প্রতিবিম্ব পাওয়ার জন্য লক্ষ্যবস্তুটা কোথায় রাখতে হবে, বাজ কেন্দ্রে। এই ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান যদি বাজ কেন্দ্রে হয়, একমাত্র এই ক্ষেত্রে আমি জোর দিয়ে বলছি, অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান যদি বাজ কেন্দ্রে হয়, শুধুমাত্র এই একটি ক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান হবে বাজ কেন্দ্রে, এবং লক্ষ্যবস্তুর আকার প্রতিবিম্বের আকারের কি হবে, সমান হবে। যেহেতু প্রতিফলিত রশ্মিগুলি সত্যি সত্যি প্রতিফলিত হওয়ার সময় এই বিন্দুতে এসে কি হয়েছে, ছেদ করেছে, সেই জন্য এই ধরনের প্রতিবিম্বকে বলবো আমরা সৎ প্রতিবিম্ব। সৎ প্রতিবিম্বের সংজ্ঞাটি হচ্ছে যে আলোকরশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর
যদি সত্যি সত্যি একটি বিন্দুতে গিয়ে কি করে ছেদ করে যে প্রতিবিম্বের সৃষ্টি করে তাকে সৎ প্রতিবিম্ব বলে। তাহলে আমরা কি পেলাম, ডিটেলস আমরা লিখবো। এক্ষেত্রে লাগা এবি লক্ষ্যবস্তুর জন্য আমরা একটু শর্ট করে নিচ্ছি, কারণ আমরা একটা নাম করেছি যে লক্ষ্যবস্তুটা হচ্ছে এবি এবং এবির অবস্থান বাজ কেন্দ্রে, যেটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এক্ষেত্রে লিখো এবি লক্ষ্যবস্তুর জন্য, এবি লক্ষ্যবস্তুর জন্য প্রতিবিম্ব এ ড্যাশ বি ড্যাশ, প্রতিবিম্বটা হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ, মানে এই জায়গার প্রতিবিম্বটা হবে এখানে, মনে রাখবে এই জায়গার প্রতিবিম্বটা হবে এখানে, এই জায়গার প্রতিবিম্বটা হবে এই জায়গায়। প্রতিবিম্ব এ ড্যাশ বি ড্যাশের অবস্থান, এ ড্যাশ বি ড্যাশের অবস্থান কোন জায়গায়, বাজ কেন্দ্রে। ওই ল্যাঙ্গুয়েজটা তোমরা চেঞ্জ করতে পারো, যদি কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার হয়, যে যেরকম খুশি তোমরা লিখতে পারো, কিন্তু সব কিছু তো লিখতে হবে না, শুদ্ধ করে লিখতে তো হবে না, বোঝার চেষ্টা করো। এবি লক্ষ্যবস্তুর জন্য প্রতিবিম্ব এ ড্যাশ বি ড্যাশের অবস্থান হবে বাজ কেন্দ্রে, বাজ কেন্দ্রে। তাহলে প্রতিবিম্ব সৎ না অসৎ? প্রতিবিম্বটা হচ্ছে সৎ, বুঝতে পারছো কেন? প্রতিফলিত রশ্মিগুলি সত্যি সত্যি এই বিন্দুতে ছেদ করেছে, প্রতিবিম্ব হচ্ছে সৎ, প্রতিবিম্ব হচ্ছে, আচ্ছা আমরা এটা জিনিস ছেড়ে দিয়েছি এখানে, বাজ কেন্দ্রে। বাজ কেন্দ্রে যেহেতু বি ইজিক্যাল টু কি হবে, বি ইজিক্যাল টু হবে আর বা বি ইজিক্যাল টু হবে কি 2f, এই যে ডিস্টেন্স সেটি হচ্ছে কি বাজ ব্যাসার্ধ, যেটিকে আমরা লিখি আর, বা লিখতে পারি আমরা 2f, বি ইজিক্যাল টু আর বা 2f। ইউটাও হবে এই বি আর বা কি হবে 2f হবে, লিখতে পারো। বাজ কেন্দ্রে প্রতিবিম্ব সৎ, কেন সৎ? এই সম্পূর্ণ জায়গাতে রশ্মি যেগুলি নির্গত হলো, সম্পূর্ণ রশ্মি এসে এইসব জায়গায় এসে প্রতিবিম্বের সৃষ্টি করলো, এইসব জায়গাগুলিতে ছেদ করলো, করে প্রতিবিম্বের সৃষ্টি করলো। প্রতিবিম্ব সৎ, সৎ প্রতিবিম্ব সবসময় কি হয়, উল্টো হয়। সৎ প্রতিবিম্ব মানেই উল্টো, উল্টো এবং আকারে বস্তুর আকারের সমান, আকারে বস্তুর আকারের সমান, বস্তুর আকারের সমান। যেহেতু পরিবর্তনের সূত্র আমরা একটু পরে ডিটেইলস পাবো, কিন্তু এই ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, যেহেতু পরিবর্তন মানে আমরা চিন্তিত করি এম দিয়ে, ম্যাগনিফিকেশন, এম লক্ষ্যবস্তুর আকার প্রতিবিম্বের আকারের সমান হয়েছে, সমান 1 গুণ, সমান মানে কত গুণ, 1 গুণ। আর যেহেতু প্রতিবিম্বটা হয়েছে উল্টো, সেই চিহ্নটা হবে কি মাইনাস। আপাতত এতটুকু পর্যন্ত তোমরা জেনে রাখো, যেহেতু লক্ষ্যবস্তুর আকার প্রতিবিম্বের আকারের সমান হয়েছে, মানে লক্ষ্যবস্তুর আকার প্রতিবিম্বের আকারের কত গুণ, 1 গুণ, বা প্রতিবিম্বের আকার লক্ষ্যবস্তুর আকারের কত গুণ, 1 গুণ, সেই জন্য এম ইজ ইকুয়াল টু হবে 1, এবং লক্ষ্যবস্তু প্রতিবিম্বটা যেহেতু উল্টো হয়েছে সেই জন্য চিহ্নটা এসেছে কি মাইনাস, এম ইজ ইকুয়াল টু কি -1 হয়ে গেল তোমাদের। আমরা 3টি চিত্র অলরেডি এঁকে নিয়েছি, ছাত্রছাত্রীরা সরাসরি চলে যাচ্ছি 4র্থ চিত্রটিতে। আশা করি ক্লাসটা একটু দীর্ঘ হচ্ছে, কিন্তু একই ক্লাসে শেষ করলে খুব ভালো, একসঙ্গে তোমরা পেয়ে গেলে। তোমরা আমার সঙ্গে থাকো কিন্তু। তাহলে আমরা রশ্মি চিত্রটা এঁকে ফেলি, ঠিক আগের মতো। আমি ব্যবহার করবো কত সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। এখানে হবে সি, এখানে দিয়ে দাও পি, এবং সি আর পির ঠিক মধ্যে এখানে কি আছে এফ। সিতে আমরা কম্পাসটা বসাবো, কাঠ পেন্সিল বসাবো আমরা পিতে, বসিয়ে এরকম করে আমরা একটা রশ্মি চিত্র আমরা এঁকে দেবো, একে যদি পেস্ট করে দেবো, তাহলে আমরা কি ধরনের দর্পণ পেয়ে গেলাম, সেটি হচ্ছে অবতল দর্পণ। এবং একটি প্রধান অক্ষ আঁকবো, যেটি অক্ষ যেটি সি এবং পি বিন্দু দিয়ে গমন করেছে, এটি সি এবং ওইদিকে পি বিন্দু দিয়ে গমন করলো। হলো, যেহেতু এখন প্রশ্নের মধ্যে তোমার বলেছে বাস কেন্দ্রের অবস্থান সি এবং পি এর মধ্যে, তাহলে সি এবং এফ এর মধ্যে, বাস কেন্দ্র মুখ্য ফোকাসের মধ্যে, তাহলে আমরা এখানে একটা 2 সেন্টিমিটারের একটা লক্ষ্যবস্তু রাখবো সি এবং এফ এর মধ্যে। যেহেতু আমরা 2 সেন্টিমিটার এখানে নিয়েছি, তা তোমাদেরকে আমি প্রথমেই বলেছি, এখন আবার বলছি, সমান্তরাল রশ্মি পেতে হলে এখানে যেহেতু 2 সেন্টিমিটারের একটা লক্ষ্যবস্তু ধরেছো, ঠিক এখানে 2 সেন্টিমিটার একটা বিন্দু দিয়ে দেবে, এখানে 2 সেন্টিমিটার, এখানে যেহেতু 2 সেন্টিমিটার, এখানে 1 সেন্টিমিটার ন, এখানে 1 সেন্টিমিটার একটা বিন্দু দেবে, 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার ন, 3 সেন্টিমিটার একটা বিন্দু দেবে। প্রথম রশ্মিটা যেটা যাবে সেটি হচ্ছে প্রধান অক্ষের
প্রধান অক্ষের সমান্তরাল ভাবে এই বিন্দুতে গেল। কিন্তু হাত দিয়ে আঁকছি তো একটু গরমিল হতে পারে। হয়েছে কি সমান্তরাল? প্রায় হয়েছে। হলো। আমরা ঠিক আগের থেকে বলছি যে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যে রশ্মিটি আপতিত হয়, প্রতিফলনের পর সেটি ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয়। মানে প্রতিফলিত হওয়ার সময় সেটি ফোকাস বিন্দু দিয়ে গমন করে, 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে ঠিক আগের মতোই, ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যে রশ্মিটি এসে আপতিত হবে আয়নার মধ্যে, গোলাকার দর্পণের মধ্যে। ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যে রশ্মিটি এসে আপতিত হলো, প্রতিফলনের পর সেটি যাবে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে। এই হলো। তোমরা মনে মনে বলতে পারো যে দেখো মাস্টারও আর কি ফায়দা, হ্যাঁ স্যার ইচ্ছা করে আমার টানটাকে মেটাতে পারছেন, আবার টানটা দিয়ে দিচ্ছে, আমরা তো খাতাতে পারছি না। তাই আমি বলছি, উপরওয়ালার নিকট প্রার্থনা করছি তোমরা সবাই বড় হয়, খুব তাড়াতাড়ি বড় হও এবং সবাই মাস্টার হও। হলো তো অনেক বেশি ফায়দা কিন্তু মাস্টার হওয়ার। ওই যে মোবাইলের সামনে এসে কথা বলা যায়, ইচ্ছা মতো চিত্র মেটানো যায়, আবার আঁকাও যায়, অনেক ফায়দা। হ্যাঁ কেউ কিছু বলে না। তো মাস্টার হও তাড়াতাড়ি সবাই। ডাক্তার ইঞ্জিনিয়ার তো হবেই, সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, 1-2 জন তো মাস্টার হতে হবে। আমাদের প্রজন্মকে আমাদের যে লিগেসি সেটা ধরে রাখতে হবে তো তোমাদের, মাস্টারও হও। তাহলে এই প্রধান অক্ষের সমান্তরালভাবে আসে আপতিত হলো, ফোকাস বিন্দুর মধ্য দিয়ে গেল, ফোকাস বিন্দুর মধ্য দিয়ে এসে আপতিত হলো। আমি কিন্তু বাবা আমার সঙ্গে সঙ্গে তোমরা আঁকো, ভিডিওটি পোস্ট করে তোমরা আঁকতে পারো। আমি আবার বলছি, প্রধান অক্ষের এই হলো প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে আপতিত হলো, ফোকাস বিন্দুর মধ্য দিয়ে গেল, ফোকাস বিন্দুর মধ্য দিয়ে এসে আপতিত হলো, প্রধান অক্ষের সমান্তরালভাবে প্রতিফলিত হলো। এই দেখো এই জায়গায় কিভাবে চেক করেছে প্রতিফলিত রশ্মি, তাহলে এখানে প্রতিবিম্বের সৃষ্টি হবে। এই যে ওইটা নাম যে আমরা দেই এবি, ওইটা হবে এ ড্যাশ এ ড্যাশ বি ড্যাশ। হলো এ ড্যাশ বি ড্যাশ। এখন আজকে সকালবেলা যে বাগ্নি এই যে গামলার ভিতর দিয়ে মুখ যেগুলি দেখছিল, মুখ দেখছিল, বলছিল কেন উল্টা দেখাচ্ছি। তাহলে এখন পর্যন্ত আমরা যতটা দর্পণ, আমরা যতটা লক্ষ্য বস্তু প্রতিবিম্ব পেয়েছি, সবটি প্রতিবিম্ব কিন্তু আমরা উল্টোই পেয়েছি। কোনটা আকারে বড়, কোনটা আকারে ছোট। তাহলে কেন হলো সেটা মোটামুটি বুঝতে পারছি, কেন ওকে উল্টা দেখাচ্ছিল। অবতল দর্পণের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কি ধরনের প্রতিবিম্বের সৃষ্টি হয়? অবতল দর্পণের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে উল্টো প্রতিবিম্বের সৃষ্টি হয়। একটি ক্ষেত্রে সোজা প্রতিবিম্বের সৃষ্টি আমরা একটু পরেই আমরা পাবো রশ্মি চিত্রটি। তাহলে আমাদের রশ্মি চিত্রটি এই ক্ষেত্রে হয়ে গেল। এক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান হবে বাস কেন্দ্রের বাহিরে। এই তো হচ্ছে বাস কেন্দ্রের সীমানা এতটুকু পর্যন্ত। বাস কেন্দ্রের বাহিরে প্রতিবিম্ব হবে সৎ। কেন সৎ? সত্যি সত্যি এই বিন্দুতে কী হয়েছে, চেক করেছে। তাহলে দুইটা রশ্মি চিত্র, তাহলে এখান থেকে যতগুলি রশ্মি আলোক রশ্মি গিয়ে আপতিত হচ্ছে, এইসব বিন্দুতে এসে কী হচ্ছে, সত্যি সত্যি কী করছে, চেক করে এই লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব এখানে সৃষ্টি করছে। লক্ষ্যবস্তুর জন্য এবি লক্ষ্যবস্তুর জন্য এবি লক্ষ্যবস্তুর জন্য প্রতিবিম্বটা আমরা পেয়েছি এ ড্যাশ বি ড্যাশ। এ ড্যাশ বি ড্যাশ এর অবস্থান কোন জায়গায়? বাস কেন্দ্রে। এই তো বাস কেন্দ্র, বাস কেন্দ্রের বাহিরে বা বাস কেন্দ্র এবং অসীমের, এই হলো বাস কেন্দ্র, এই জায়গাটা অসীম, বাস কেন্দ্র এবং অসীমের মধ্যে, বাস কেন্দ্রের বাহিরে, বাস কেন্দ্রের বাহিরে, বাস কেন্দ্রের বাহিরে মানে এর অর্থ হলো ইউ ইজ লেস দেন কি হবে, ইউ ইজ গ্রেটার দেন আর, মানে ইউ এই হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, লক্ষ্যবস্তুর দিক থেকে কিন্তু, আর এই হচ্ছে বাস কেন্দ্রের দূরত্ব। তাহলে এই হলো বাস কেন্দ্র, এই হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব। লক্ষ্যবস্তুর দূরত্ব কিন্তু ব্যাস, কোনটা থেকে ব্যাস? আর থেকে ব্যাস। ইউ ইজ গ্রেটার দেন আর, বা আমরা কি লিখতে পারবো, ইউ ইজ গ্রেটার দেন আর, বা লিখতে পারি আমরা 2f। বাস কেন্দ্রের বাহিরে লিখো প্রতিবিম্ব সৎ, সত্যি সত্যি কিন্তু চেক করেছে এই বিন্দুতে, প্রতিবিম্ব সৎ, প্রতিবিম্ব সবসময় কি হয়, উল্টো, এবং আকারে লক্ষ্যবস্তুর আকারে কিন্তু বড়, এবং
আকারে লক্ষ্যবস্তুর আকার থেকে বড়, লক্ষ্যবস্তুর আকার থেকে বড়, আকার থেকে বড়। প্রতিবিম্ব সৎ, উল্টো এবং আকারে লক্ষ্যবস্তুর আকার থেকে বড় হলো। হয়ে গেল এই চিত্রটা। এই ক্ষেত্রে আমরা কি জন্য প্রতিবিম্ব পেলাম? উল্টো প্রতিবিম্ব। ওই যে গামলা ভিতর দিকে দেখছিল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওকে উল্টো দেখাচ্ছিল ওর মুখটাকে। এটা কারণটাই হচ্ছে এরকম যে অবতল দর্পণে বেশিরভাগ ক্ষেত্রে কি জন্য প্রতিবিম্ব সৃষ্টি করে? উল্টো প্রতিবিম্বের সৃষ্টি করে। কোনো সময় আকারে ছোট হয় প্রতিবিম্ব, কোনো সময় আকারে কি হয়? বড় হয়। যত তুমি দূর থেকে দেখবে তত তোমাকে ছোট দেখাবে, যত নিকটে নেবে আয়নার মুখটাকে তখন তোমাকে কি দেখাবে? বড় দেখাবে। যত নিকটে নেবে তত তোমাকে বড় দেখাবে, যত দূর থেকে দেখবে অবতল আয়নার ক্ষেত্রে তোমাকে ছোট দেখাবে। পরবর্তী প্রশ্ন যেটি তোমাদেরকে বলা হয় যে অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান, লক্ষ্যবস্তুর অবস্থান মুখ্য ফোকাসে হলে, মুখ্য ফোকাস দেখবে মুখ্য লিখতে গিয়ে মুখ্য লিখবে না, কিন্তু মুখ্য লিখতে পারছি না, মুখ্য আমি কি লিখবো? হ্যাঁ, মুখ্য মশে মুখ হয় যফলা, মুখ্য ফোকাসে হলে, ফয়কার ফয়কার কারণে সরকার সে ফোকাসে হলে প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান রশ্মিচিত্রের সাহায্যে নির্ণয় করো, রশ্মিচিত্রের সাহায্যে নির্ণয় করো, সাহায্যে নির্ণয় করো। এই হলো 5 নম্বর চিত্র, রশ্মিচিত্র, যেটা আমরা আঁকতে যাচ্ছি। প্রশ্নটা হচ্ছে এরকম: অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান মুখ্য ফোকাসে হলে প্রতিবিম্বের অবস্থান রশ্মিচিত্রের সাহায্যে নির্ণয় করো। হলো? তাহলে ঠিক আগের মতোই আবার নেব কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার নিয়ে এখানে আমরা চিহ্নিত করব সি, এখানে চিহ্নিত করব পি, আর এখানে চিহ্নিত করব আমরা এফ। তোমরা মনে মনে বলতে পারো যে স্যার বললেন 6 সেন্টিমিটার, রাখলেন 20 সেন্টিমিটার, হলো নাকি? তোমরা ধরে নেবে যে এই যে স্যার হওয়ার যে ফায়দা, সেই ফায়দা কিন্তু তোমরা ধরে নেবে যে এটা কত সেন্টিমিটার, মানে বোর্ডের 20 সেন্টিমিটার সমান স্কেলের কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। হলো? সেটা হলো স্যার হওয়ার ফায়দা। অনেক কিছু বলা যায়, অনেক কিছু করা যায়, অনেক ফায়দা। এদিকে কি করো? পেস্ট করো। হলো? এটা একটা বড় একটা গোলকের একটা আমরা অংশ নিয়েছি, যা ব্যাসার্ধ কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। এখন একটা কাজ করো তোমরা, যেহেতু এই ক্ষেত্রে তোমাদের বলেছে যে লক্ষ্যবস্তুর অবস্থান কোন জায়গায় বলেছে? মুখ্য ফোকাসে। তাহলে আমরা এই জায়গায় আমরা 2 সেন্টিমিটার আকারের একটা লক্ষ্যবস্তু নেব। কোন জায়গায়? ঠিক এই বিন্দুর উপরে, ঠিক এফ বিন্দুর উপরে আমরা 2 সেন্টিমিটার আকারের আমরা একটা লক্ষ্যবস্তু নিলাম। নাম দেবো আমরা এবি। নাম দিলাম আমরা এবি, একটা লক্ষ্যবস্তু নিলাম। প্রথম রশ্মি যেটা যাবে সেটি হচ্ছে ঠিক আগের মতোই প্রধান অক্ষের সমান্তরাল ভাবে। হলো কি? সমান্তরাল হয়েছে। ওটা তোমরা বলছি, আবার বলছি, এটা যদি 3 সেন্টিমিটার নাও, এখানে 3 সেন্টিমিটার একটা বিন্দু দেবে। ওইটা যদি 2 সেন্টিমিটার নাও, এখানে 2 সেন্টিমিটার একটা বিন্দু দেবে। তাহলে ঠিক আগের মতোই প্রধান অক্ষের সমান্তরালভাবে যে রশ্মিটি আপতিত হয়, প্রতিফলনের পর সেটি ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয়। হলো? এখন ওই জায়গায় গিয়ে আমরা রশ্মিচিত্রটি চেঞ্জ করব। এত সময় যে আমরা রশ্মিচিত্র যেগুলো নিয়েছি সেটি হলো 2 নম্বর রশ্মিচিত্র যেটি নিয়েছিলাম সেটি হচ্ছে যে এই জায়গাতে ফোকাস বিন্দু, এই জায়গা থেকে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে আপতিত হয় না মধ্যে, কিন্তু এই জায়গাতে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে আপতিত হলে এখানে নেই, কিন্তু হয় না, সেটি নিতে পারছি না। কিন্তু 3 নম্বর যে রশ্মি সেটা আমরা নিতে যাচ্ছি, সেটি হচ্ছে এই বিন্দু থেকে সরাসরি পি বিন্দুতে আপতিত হবে। কোন বিন্দুর উদ্দেশ্যে এসে আপতিত হলো? আয়নার মধ্যে মেরুর উদ্দেশ্যে, বা পি বা মেরুর উদ্দেশ্যে এসে আপতিত হলো। এবং মনে রাখবে তোমরা, যদি পি বিন্দুর উদ্দেশ্যে যদি কোনো রশ্মি এসে যদি আপতিত হয়,
এমনভাবে প্রতিফলিত হবে যাতে আপতন গুণ এবং প্রতিফলন গুণ কি হয়, সমান হয়। ছাত্রছাত্রী এই কোণটা 30 ডিগ্রি হলে এখানে কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হতে হবে। এটা 60 ডিগ্রি হলে এখানে 60 ডিগ্রি হতে হবে। এখন দেখো কি পেলাম, একটা রশ্মি এদিকে আপতিত হলো, এই প্রতিফলিত হলো, আর একটা রশ্মি এইদিকে আপতিত হলো, এই প্রতিফলিত হলো। প্রতিফলিত রশ্মিগুলি দেখে কি মনে হচ্ছে? এই জায়গায় কোনো একটা, যদি আমরা এইভাবে বর্ধিত করি, তাহলে এখানে দেখতে পাচ্ছ তো তোমরা, এই জায়গার কোনো একটা বিন্দুতে রশ্মিগুলি সত্যি সত্যি কি করছে, প্রতিফলিত রশ্মিগুলি সত্যি সত্যি মিলিত হবে। এই জায়গার মধ্যে সত্যি সত্যি যদি মিলিত হয়, সত্যি সত্যি যদি মিলিত হয়, এখানে কোনো একটা জায়গায় সত্যি সত্যি মিলিত হয়, তাহলে এই ছিল লক্ষ্যবস্তু। এই এত বড় আকারে কিসের সৃষ্টি হচ্ছে? প্রতিবিম্বের সৃষ্টি হচ্ছে। অনেক বড় আকারে কি সৃষ্টি হচ্ছে? প্রতিবিম্বের। এটা বর্ধিত করো, এখানে প্রতিবিম্ব সৃষ্টি হবে। প্রতিবিম্বের অবস্থান হবে, এই হলো বাস কেন্দ্র, বাস কেন্দ্রের বাহিরে, মানে সরাসরি কোন জায়গায় সৃষ্টি হবে? অসীমে, অনেক দূরে। বাস কেন্দ্র থেকে অনেক দূরে প্রতিবিম্বের সৃষ্টি হবে এবং প্রতিবিম্বটা হবে অসীমে। আকারে লক্ষ্যবস্তুর আকারে কি হবে? বড় হবে। আর লিখা না, এক্ষেত্রে এবি লক্ষ্যবস্তুর জন্য, এক্ষেত্রে এবি লক্ষ্যবস্তুর জন্য, এবি লক্ষ্যবস্তুর জন্য প্রতিবিম্বের অবস্থান হচ্ছে অসীমে। আমরা কোনো লক্ষ্যবস্তু প্রতিবিম্ব ধরতে পারবো না। আমরা প্রতিবিম্বের অবস্থান হচ্ছে অসীমে, অবস্থান হচ্ছে এই যে এত বড় হচ্ছে, অত অনেক বড় হচ্ছে অসীমে। প্রতিবিম্ব লিখবে সৎ না অসৎ বলো তো? নিশ্চয়ই ছেদ করছে, দেখে মনে হচ্ছে কিনা না? প্রতিফলিত রশ্মিগুলি সত্যি সত্যি কি হচ্ছে? ছেদ করছে। তো প্রতিবিম্ব হবে সৎ, প্রতিবিম্ব সৎ। সৎ প্রতিবিম্ব সবসময় কি হয়? উল্টো, উল্টো হচ্ছেই তো। এই হচ্ছে লক্ষ্যবস্তু, উপর দিকে প্রধানকের উপর দিকে, প্রতিবিম্বটা হচ্ছে প্রধানকের নিচের দিকে। প্রতিবিম্ব সৎ, উল্টো এবং আকারে, আকারে বস্তুর আকার থেকে বড়, অনেক বড়। বস্তুর আকার থেকে অনেক বড়, বা আকারে বস্তুর আকার থেকে বড়। আমরা 5 নম্বর রশ্মি চিত্রটা আমরা পেয়ে গিয়েছি। এখন আমরা অবতল দর্পণের শেষ রশ্মি চিত্র যেটি, সেটি আমরা আঁকতে যাচ্ছি। এবং এই একটি রশ্মি চিত্র যে ক্ষেত্রে সোজা প্রতিবিম্বের সৃষ্টি হয়। অবতল দর্পণ কিন্তু সোজা প্রতিবিম্বের সৃষ্টি হবে। আমরা যে রশ্মি চিত্র যেটি আমরা আঁকতে যাচ্ছি, ছাত্রছাত্রীরা, আমি আজকে অবতল দর্পণের যে শেষ রশ্মি চিত্র সেটি আমরা বোর্ডে এঁকেছি। প্রশ্ন হচ্ছে, অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান মুখ্য ফোকাসে এবং মুখ্য ফোকাস এবং মেরুর মধ্যে হলে প্রতিবিম্বের অবস্থান রশ্মি চিত্রের সাহায্যে নির্ণয় করো। অথবা দিয়ে এখানে আরেকটা প্রশ্ন দেওয়া থাকে পরীক্ষাতে বা আসে, অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে সোজা প্রতিবিম্ব পাওয়ার জন্য, সোজা প্রতিবিম্ব পাওয়ার জন্য একটি রশ্মি চিত্র অঙ্কন করো। সোজা প্রতিবিম্ব পাওয়ার জন্য বা পেতে হলে, পাওয়ার জন্য বলছি কিন্তু মুখে, সেটি হচ্ছে পাওয়ার জন্য একটি রশ্মি চিত্র অঙ্কন করো। একটি রশ্মি চিত্র অঙ্কন করো। অঙ্কন করো। এই একটি চিত্র, যে চিত্রের ক্ষেত্রে অবতল দর্পণ হচ্ছে কিন্তু থাকছে, কিন্তু অবতল দর্পণ কিন্তু সোজা প্রতিবিম্বের সৃষ্টি হয়। হলো, আশা করি তোমরা তুলতে পেরেছ। তাহলে আমরা সরাসরি চিত্রটিতে চলে যাচ্ছি। ঠিক আগের মতোই আমরা নেব কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার নিয়ে এখানে লিখবো আমরা সি, এখানে লিখবো আমরা পি, এবং সি আর পিটির মধ্যেখানে আমরা নেব এফ। এখানে আমরা এই তো আমরা পেস্ট করে দিলাম। হ্যাঁ, হয়ে গেল কি ধরনের দর্পণ? অবতল দর্পণ। এখন প্রশ্নটা বলেছে যে, এবং সি এবং পি গামী যে অক্ষ সেটিকে বলে প্রধান অক্ষ, প্রধান অক্ষ। প্রশ্নটা বলেছে যে লক্ষ্যবস্তুর অবস্থান হতে হবে পি এবং এফ এর মধ্যে, মুখ্য ফোকাস এবং মেরুর মধ্যে, মুখ্য ফোকাস এবং মেরুর মধ্যে। হলো, তাহলে আমরা এখানে 3 সেন্টিমিটার একটা রশ্মি নিলাম, লক্ষ্যবস্তু নিলাম, এবং এখানে তোমরা চিহ্নিত করবে 3 সেন্টিমিটার।
প্রথম রশ্মি যেটা যাবে প্রধান অক্ষের সমান্তরালভাবে, এবং তোমরা সবাই জানো, এখন আপাতত সবার জানা হয়ে গেছে যে প্রধান অক্ষের সমান্তরালভাবে যদি এটা লক্ষ্যবস্তুর নাম আমরা দিয়েছি এবি, বলছি আবার যে প্রধান অক্ষের সমান্তরালভাবে যদি কোনো একটা রশ্মি আপতিত হয়, প্রতিফলনের পর সেটি কোন বিন্দুর মধ্যে দিয়ে যায়, ফোকাস বিন্দু। এই হলো ফোকাস বিন্দু, এটা কিন্তু কোনো আমি পরিবর্তন করি নাই, সেটি যাবে কোন বিন্দুর মধ্যে দিয়ে, ফোকাস বিন্দুর মধ্য দিয়ে। হলো, এবং ঠিক একটু আগে যে আমরা চিত্র যেটা আঁকলাম সেটিতে আমরা একটি রশ্মি চিত্র নিয়েছিলাম, যেটি এই বিন্দু থেকে কোন বিন্দুর উদ্দেশ্যে আসলো, মেরুর উদ্দেশ্যে। মেরুর উদ্দেশ্যে যে রশ্মিটি আপতিত হয় গোলাকার দর্পণে, সেটি কোনো এমনভাবে প্রতিফলিত হয় যাতে আপতন কোণ এবং প্রতিফলন কোণ কি হয়, সমান হয়। প্রধান অক্ষের সঙ্গে যে আপতন কোণ সৃষ্টি হলো এমনভাবে প্রতিফলিত হবে যে প্রধান অক্ষের সঙ্গে যে কোনো প্রতিফলন কোণ কি হতে হবে, সমান হতে হবে। এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কিন্তু এখানে একটু তোমরা যদি দেখতে পাবে যে এই ক্ষেত্রে একটি রশ্মি যাচ্ছে ওইদিকে প্রতিফলিত হচ্ছে, একটি যাচ্ছে ওইদিকে, দুটি মিলিত হওয়ার কোনো সুযোগ আছে কি না, সত্যি সত্যি মিলিত হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ দেখে তখন মনে হবে কি জানো, মনে হবে যে এখানে কোনো একটা বিন্দু, এই বিন্দুকে আমাদের বর্ধিত করো, এটা তোমার স্কেল দিয়ে আঁকবে। এখানে কেউ যদি দেখে তাহলে মনে হবে যে এই জায়গার কোনো একটা বিন্দু থেকে রশ্মিগুলি, বের হয়ে আসছে, মানে এই যে প্রতিফলিত রশ্মিগুলি এখানে কোনো একটা বিন্দুতে মিলিত হচ্ছে এরকম বলে মনে হবে, বা এই বিন্দু থেকে রশ্মিগুলি বের হয়ে আসছে বলে মনে হবে। কিন্তু সত্যি সত্যি এদিকে কোনো রশ্মি যায় নাই। তা ওই ধরনের যে ছেদ, সত্যি সত্যি তো এই ধরনের কোনো এদিকে কোনো রশ্মি প্রতিফলিত হয় নাই, মনে হচ্ছে কি এই বিন্দু থেকে রশ্মিগুলি বের হয়ে আসছে বা অপসারী হচ্ছে বলে মনে হয়, সেটাকে বলে আপাত ছেদ। কি ধরনের ছেদ? আপাত ছেদ। তাহলে আমরা সংজ্ঞাটা কি, যে আলোক রশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর আপাত ছেদের ফলে যে প্রতিবিম্বের সৃষ্টি করা, এই জায়গার প্রতিবিম্বটা সৃষ্টি হবে এই জায়গায়, তাহলে সম্পূর্ণ বস্তুর প্রতিবিম্ব, এই যে সম্পূর্ণ বস্তুর প্রতিবিম্বটা সৃষ্টি হবে এই জায়গায়। হলো, তাহলে এই যে প্রতিবিম্ব যেটা সৃষ্টি হলো সেটা আপাত ছেদের ফলে প্রতিবিম্বের সৃষ্টি হয়েছে। তাহলে আমরা কি বলবো, যে আলোক রশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর আপাত ছেদের ফলে যে প্রতিবিম্বের সৃষ্টি হয় এ ধরনের প্রতিবিম্বকে বলে অসৎ প্রতিবিম্ব। আবার সংজ্ঞাটা হচ্ছে যে আলোক রশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর আপাত ছেদের ফলে যে প্রতিবিম্বের সৃষ্টি করে তাকে অসৎ প্রতিবিম্ব বলে। তাহলে এবির প্রতিবিম্বটি পাচ্ছি আমরা এ ড্যাশ বি ড্যাশ। এই ক্ষেত্রে যেহেতু অসৎ প্রতিবিম্ব কিন্তু সবসময় কি হয়, সোজা হয়, 1 নম্বর। আর 2 নম্বর অসৎ প্রতিবিম্বের বৈশিষ্ট্যটা কি, অসৎ প্রতিবিম্বকে পর্দায় ধরা যায় না। এখানে যদি তোমরা কোনো পর্দা রাখো সেই পর্দাতে কিন্তু তোমরা এই লক্ষ্যবস্তু এই প্রতিবিম্বকে তোমরা ধরতে পারবে না, সেটা হচ্ছে অসৎ প্রতিবিম্বের বৈশিষ্ট্য। তাহলে লিখে নাও কি কি আমরা পেলাম, লিখো। এক্ষেত্রে এবি লক্ষ্যবস্তুর জন্য প্রতিবিম্বটি হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ। প্রতিবিম্বটি সোজা না উল্টা? প্রতিবিম্বটি হচ্ছে সোজা। আর সৎ না অসৎ? অসৎ। প্রতিবিম্বটি হচ্ছে অসৎ। কেন অসৎ? প্রকৃত ছেদ করে নাই, প্রকৃতভাবে ছেদ করে নাই, আমরা আপাত বর্ধিত করেছি বা মনে হচ্ছে এই বিন্দু থেকে বের হয়ে আসছে, সে আপাত ছেদ। অসৎ প্রতিবিম্ব সবসময় কি হবে, সোজা, এবং প্রতিবিম্ব অসৎ, সোজা এবং আকারে বস্তুর আকার থেকে বলো, বস্তুর আকার থেকে বড়। হলো, তাহলে এই যে আমরা রশ্মিচিত্র যেগুলি আঁকলাম, অবতল দর্পণের ক্ষেত্রে আমরা 6টি রশ্মিচিত্র আমরা পেয়েছি। সেই 6টি রশ্মিচিত্র থেকে আমরা কি ধারণা করতে পেলাম, যে অবতল দর্পণের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সৎ প্রতিবিম্বের সৃষ্টি হয়, এবং সৎ প্রতিবিম্ব সবসময় হয় উল্টো। একটি ক্ষেত্রে যখন লক্ষ্যবস্তুর অবস্থান ছিল পি এবং এফ এর মধ্যে, তখন গিয়ে কি ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে, অসৎ প্রতিবিম্ব।
আরেকটি আমি ক্ষেত্র পেয়েছিলাম, যে ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান যদি বাজ কেন্দ্রে হয় অবতল দর্পণের ক্ষেত্রে, তখন গিয়ে প্রতিবিম্বটা হচ্ছে বাজ কেন্দ্রে, তখন লক্ষ্যবস্তুর আকার প্রতিবিম্বের আকারের সমান হয়। হলো তো? তাহলে আমার যে আজকে যে সকালবেলা যে আবার বাগ্নির কথা বলছি, সেই মুখ যে দেখছিল সেটি ভিতর দিকে দেখছিল এবং বাইরের দিকে দেখছিল। ভিতর দিকে যে সময় দেখছিল তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উল্টো দেখাচ্ছিল, এবং ভিতর দিকে দেখছিল তখন এই যে গামলা যেটা, সেটা অবতল দর্পণ হিসেবে কাজ করছিল, এবং অবতল দর্পণের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই কী ধরনের প্রতিবিম্ব হয়? উল্টো প্রতিবিম্বের সৃষ্টি হয়। এবং বাইরের দিকে যে সময় দেখছিল সেটি হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণের যে রশ্মিচিত্র, সেটা আমরা পরবর্তী ক্লাসটিতে আমরা আলোচনা করব। তোমরা সবাই খুব বেশি ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো, এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, পরবর্তী আমার ক্লাসটি সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য এই নিচের ভিডিওটি চলাকালীন নিচে যে লাল রঙের বোতামটি দেখা যাচ্ছে সাবস্ক্রাইব, সেটি প্রেস করো, এবং সঙ্গে বেল আইকন আর একটি দেখাবে, সেটিও প্রেস করবে। এর অর্থ হচ্ছে আমি পরবর্তী ক্লাসটি আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা পেয়ে যাবে। ততক্ষণ কিন্তু খুব বেশি ভালো থাকো। ধন্যবাদ।